গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার। বাধা দেয় ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। নির্মাণ কাজ বন্ধ থাকায় বিআরটি প্রকল্প যেন গলার কাটা, নতুনভাবে মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের। অনিয়মে জর্জরিত রাজধানীর বেশিরভাগ পাঠাগার, বাজেট খরচই আসল উদ্দেশ্য, বরাদ্দের টাকা নয় ছয়ের অভিযোগ। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, টানা ৩ সপ্তাহ বাড়তি দর, সিন্ডিকেটকে দুষছেন মিল মালিকরা, স্বস্তি কম মাছ সবজির বাজারে। এবং হত্যা চেষ্টার শঙ্কায় যুদ্ধবিরতির পরও আত্মগোপনে আয়াতুল্লাহ খামেনি, প্রকাশ্যে এসে হতে পারেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। বিগত সরকারের আমলে ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবসও পালন করতে দেয়া হয়নি গত সরকারের আমলে। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ৩৮টি দেশের প্রতিনিধি সহ ১,০০০-এরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখায় না, তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। Raising the question in the minds of business leaders, what business could be, what the power of business is all about. So even the remarks you made in the opening ceremony, it succeeded in making the message loud and clear for all of us who are here. গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার বাসিন্দাদের গলার কাটা হয়ে ওঠা বিআরটি প্রকল্পের মেয়াদ শেষ। এক যুগেরও বেশি সময় পার হলেও শেষ হয়নি কাজ। স্টেশন, ব্রিজ এবং ওভারপাস নির্মাণের কাজ মাঝপথে স্থগিত। ৭ম দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও ৩,০০০ কোটি টাকা। এদিকে বিশেষজ্ঞদের মতে এটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আর জানাচ্ছেন শাহাদাত অভ্র। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প ২০২৪ সালের ডিসেম্বরে মেয়াদ শেষে অগ্রগতি প্রতিবেদনে দেখানো হয় ৯৭.৪৭% কাজ শেষ হয়েছে। তবে বাস্তবে এর চিত্র অনেকাংশেই উল্টো। স্টেশনগুলোর অবস্থা একেবারেই নাজেহাল। সময়সীমা ও ব্যয়ের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েছে প্রকল্পটি। ২০১২ থেকে ২০১৬ মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক বাজেট নির্ধারিত হয় ২,০৪০ কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় ৪,২৬৮ কোটি টাকায়। ২০১৯ সালে কাজ শেষ হবার কথা থাকলেও ৫ বার সময় বাড়িয়েও ২০২৪ সালে শেষ হয়নি প্রকল্পটি। এ সময় ১০টি বিআরটিসি বাস দিয়ে পাইলট প্রকল্প চালু করা হয়। এরপর ২০২৫-এর জুনে প্রকল্পটি চালু করার কথা থাকলেও তা তো হয়নি, উল্টো ৫ মাস পর বন্ধ হয়ে গেছে পাইলট প্রকল্প। এই শিববাড়ি স্টেশনটি পুরোপুরি এখন পরিণত হয়েছে একটি গাড়ি রাখার জায়গায়, যেখানে কিনা থাকার কথা ছিল বিআরটি প্রকল্পের বাস, কিন্তু সেখানে এসে আমরা লক্ষ্য করেছি কেবলই অন্যান্য গাড়ি। পাইলট প্রকল্প গত বছর যেটি চালু করা হয়েছিল সেটিও এখন কেবলই খাতা ও কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। অবৈধ গাড়ি পার্কিং ও জায়গা দখল করে গ্যারেজের কাজ করতেও দেখা যায় স্টেশনে।
গাড়ি রাখা যাবে না, কিন্তু রাখার সাইনবোর্ড আছে, কিন্তু এটা তদারকি করার লোক নাই। 4,000 কোটি টাকারও বেশি ব্যয় করা এই বিআরটি প্রকল্প এখনো কাজ শেষ হয়নি, তবে পুরো কাজই এখন স্থগিত। এই প্রকল্প আবারও ব্যয় বাড়িয়ে শুরু করা হবে কিনা কিংবা শেষ করার সিদ্ধান্ত নেবে কিনা সরকার, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও 3,000 কোটি টাকা, যেখানে সপ্তম দফা প্রকল্পের মেয়াদ বাড়তে পারে 2029 সাল পর্যন্ত। তাহলে একক প্রকল্পেই ব্যয় দাঁড়াবে প্রায় 7,000 কোটি টাকা। প্রশ্ন ওঠে, এত দীর্ঘ এই প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে যাই প্রকল্প পরিচালক রেজাউল করিমের কার্যালয়ে। প্রকল্প অফিসে পাওয়া যায়নি তাকে। তাদের এগুলো কোনো কার্যকলাপ নেই, তারা কোনো কিছু বলতে পারে না। কেন কথা বলবে না? প্রজেক্টে যারা কাজ করে তারা এখন একমাত্র প্রজেক্টের এমডি কথা বলবে না এখন। স্যার আমার যেটা ফেলে দিচ্ছে, কি বলছেন? আমাকে উনি বলছেন যে ওদের এগুলো তো আমি বিষয়। একাধিকবার ফোন করার পর তিনি ফোন ধরলেও কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। বিআইটি প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং আমার সিএম এর সাথে কথা বলে ইন্টারভিউ নিতে চাই আপনি কি? সম্ভব না, আমি অসুস্থ। তবে বাস্তবায়নকারী কর্মকর্তা জানান এই প্রকল্পের অবকাঠামোর কাজ শেষ হবার অপেক্ষায় তারা। বাসের যে চলমান প্রকিউরমেন্ট সেটাতে যদি আমরা নোয়া দিতে পারি, অনুমোদন পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 26-এর মধ্যেই চলে যাওয়া সম্ভব, অপারেশনে চলে যাওয়া সম্ভব, সাবজেক্ট টু ফিনিশিং অফ সিভিল ওয়ার্ক। বিশেষজ্ঞদের একটি পক্ষ বলছে প্রকল্পটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আর অপর পক্ষের আশা, বিআরটি চালু করতে পারলে মেট্রো রেলের মতো সুবিধা পাবে নগরবাসী। এই খণ্ডিত বিআরটি পৃথিবীর কোথাও পপুলার হয়নি, সুতরাং এইটাও হবে না। নতুন বিনিয়োগ করা আমার হিসাবে এটা একটা গচ্চা দেওয়া। এমআরটির মতো এটা তো ভালো সিস্টেম। এমআরটির মতো সবাই আপনি আধা ঘন্টায় গাজীপুর থেকে মহাখালী চলে যাবেন উইদাউট এনি ইন্টারাপশন, সেটা কি ভালো না? প্রকল্পের শতভাগ কাজ শেষ হওয়ার মধ্যে রয়েছে ড্রেন, 7টি ফ্লাইওভার, 10 লেনের টঙ্গী ব্রিজ ও 2টি ফুট ওভারব্রিজের। শাহাদাত অভ্র, এখন ঢাকা। দফায় দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সিলেটের গোয়াইনঘাট শালুটিকর রাস্তার মেরামত কাজ। গত 3 বছরে 10 কিলোমিটার রাস্তার মেরামত কাজ শেষ হয়েছে মাত্র 50%। ফলে ভোগান্তির শেষ নেই পর্যটন এলাকা গোয়াইনঘাটের 4 লাখ মানুষের। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকৌশল বিভাগের গাফিলতির কারণেই এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে। এর সত্যতা মিলেছে দুদকের অভিযানেও। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। সিলেটের শালুটিকর গোয়াইনঘাট সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তা যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। সড়কে চলাচলকারী বাসিন্দারা বলছেন, চলাচল অনুপযোগী এমন সড়কে ভোগান্তির শেষ নেই তাদের। গাড়ি লইয়া চলাফেরা খুবই কষ্ট হয়, পানি জমি যায়, গাড়ি নষ্ট হয়, উঠা যায় না, যাত্রীরও কষ্ট এবং গাড়ি ঘোড়ার অবস্থা বেশ ভালো থাকে না। যে কাজ করে ও কাজ আমরা ভাঙিয়ে যাই, তো আমরা অভিযোগ করলে তো আমরা কেউ পাই না। এমন বাস্তবতায় 2024 সালে 2টি প্যাকেজে 10 কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করে ঢালি ও দেলোয়ার হোসেন কনস্ট্রাকশন। তবে 2.5 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 50%। কাজ শুরুর কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন শুরু হয় নতুন করে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকি না করায় এমন অবস্থা তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে আছে যে কন্ট্রাক্টর কাজ শেষ করার পরে যে রডগুলো বাইর হবে, তখন আমরা গাড়ি নিয়ে আসল মুখিরা 2 দিন কাজ করে 2 মাস কাজ বন্ধ থাকে, এরকম চলতেছে এখন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সরেজমিনে অনুসন্ধান করে অভিযোগের সত্যতাও পায় দুর্নীতি দমন কমিশন। এসব অনিয়ম প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় অনুসন্ধানী দল। 1.5 কিলোমিটার জায়গা এস্টিমেটই করা হয়নি। এই ভোগান্তি এই এলাকার জনগণকে ভুগতে হবে। কাজের যে মান সেটাতে গাফিলতি আছে এবং অনিয়ম কিছুটা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা কমিশনকে এই বিষয়ে জানাবো। ঠিকাদারি প্রতিষ্ঠানের অজুহাত, বন্যার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা।
দৃষ্টিগোচরে আসছে, আমাদের কর্তৃপক্ষ জানাইছে, আমরা এটা সংশোধন করে দেবো যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে, এবং কাজটা আমরা দ্রুত সময়ের মধ্যে উঠানোর চেষ্টা করব। কিন্তু বন্যা এই এলাকায় বেশি, এটির জন্যই আমাদের কাজটা দেরি হচ্ছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাকে আমরা জরিমানা করবে এবং তোমার কাজ লাইসেন্স ডিবার হবে মিনিমাম 2 ইয়ার্স। এই চিঠিও আমরা ঠিকাদারকে দিয়ে দিছি, একেবারে লিখিত দিছি, এবং কাজের ধীরগতির জন্য অনেকবার চিঠি দেওয়া আছে। ভঙ্গুর রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতেও। গোয়াইনঘাট শালুটিকর এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয়রা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি ক্ষতিগ্রস্ত এই রাস্তায় চলাচলকারী পর্যটকরাও। তবে রাস্তার ভঙ্গুর অবস্থার কারণে পর্যটক সংখ্যা এখন কমে গেছে, যার ফলে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়ছে উপজেলার পর্যটন শিল্পে। তাই স্থানীয়রা বলছেন, আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি উন্নয়ন কাজ শেষ না হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন এই এলাকার মানুষজন। গুলজার আহমেদ, এখন গোয়াইনঘাট, সিলেট। পাঠাগারের অস্তিত্ব না থাকলেও রয়েছে মোটা অঙ্কের বাজেট, আবার কোথাও বরাদ্দের সাথে বাস্তব চিত্রের যোজন যোজন ব্যবধান, যেখানে 20 বছরেও পৌঁছায়নি একটি পত্রিকার কপি। দায়িত্বরত কর্মকর্তারাও জানেন না তার পাঠাগারের সঠিক সংখ্যা। অন্যদিকে লাইব্রেরি পরিচালনা নয়, বরং বাজেট খরচ করাই আসল উদ্দেশ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2 সিটি কর্পোরেশনের পাঠাগারগুলোর অব্যবস্থাপনার অনুসন্ধান করেছেন অভিজিৎ শান্ত। পাঠাগার আছে কিন্তু পাঠক নেই, আবার কোথাও পাঠক আছে কিন্তু চাহিদা অনুযায়ী বই নেই। এমনই দোদুল্যমান অবস্থায় রয়েছে নগরীর বেশিরভাগ গ্রন্থাগার। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব সবচেয়ে বেশি, সেখানে কেন এমন ভগ্নদশা? আর কেনই বা বছরের পর বছর বরাদ্দ দিয়েও পাল্টানো যাচ্ছে না এমন চিত্র? আর বিষয়টির তদারকি ও পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদের দায়সারা বক্তব্য কিসের ইঙ্গিত বহন করছে, তা তুলে ধরবে এখন টেলিভিশন। বাইরে নেই কোনো সাইনবোর্ড, দেয়ালেও ফাটল, দেখে মনে হবে একটি পরিত্যক্ত ভবন। বলছিলাম দক্ষিণ সিটির 28 নম্বর ওয়ার্ডের চারনিঘাট এলাকার মাওলানা মুফতি দিন মোহাম্মদ ইসলামী পাঠাগারের কথা। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও বিকেল 5:15টায়ও মূল ফটকে তালা। আবার এখান থেকেই নাকি দেওয়া হয় টিসিবির পণ্য। তো যখন টিসিবি মাল দেওয়া হয় তখনই খুলে, আর সপ্তাহে একদিন হয়তো খুলতে পারে। কেয়ারটেকার ছিল, এখন তো কেয়ারটেকারও দেখি না। গত 20 বছর আগে পাঠাগার ছিল, অনেক ছাগলের ঘর। সূত্রাপুরের জহির রাহান সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগার ও পাঠক শূন্য। শোকেসে সাজিয়ে রাখা বইগুলোও 20 বছরের পুরানো। গ্রন্থাগারিক জানালেন 2006 সালের পর কোনো পত্রিকা আসেনি পাঠাগারে। মাসে 1 টাকাও সহায়তা পান না বলে জানান এই কর্মকর্তা। এমনকি সহায়তার জন্য চাহিদাপত্র পাঠানো হলেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের। মিলেছে কেবল 126টি বই। জহির রাহান সাংস্কৃতিক কেন্দ্র লাইব্রেরির জন্য দৈনিক পত্রিকা সরবরাহ প্রসঙ্গে এই যে চাহিদাপত্র দিয়ে চাইতে তো আপনি শেষ। আমি শেষ 6 সাল থেকে তো 26, এর মানে হলো 19 বছর। 19 বছরে যদি আমি 126টা বই পাই। দক্ষিণ সিটির ওয়েবসাইট অবশ্য বলছে, তাদের তত্ত্বাবধানে থাকা 8টি পাঠাগারে গত 8 অর্থ বছরে বরাদ্দ ছিল প্রায় 7.5 কোটি টাকা। তাহলে এই অর্থের গন্তব্য কোথায়, তা জানতেই এবার যেতে চাই নগর ভবনে। তথ্যে অসঙ্গতি আর দায়সারা বক্তব্য দায়িত্বরতদের। 2 কর্মকর্তার কেউই জানেন না নগরে সঠিক পাঠাগারের সংখ্যা কত। এখন কয়টা পাঠাগার আছে আপনাদের? ভাই অনেক পাঠাগার আছে, বাস্তবে কিছু পাঠাগার কি জানা। আমি একটা আসলে পাঠাগার নীতিমালাও বাংলাদেশে নাই। মুবাশশির হাসানের এই দাবির অসারতা ফুটে উঠল গণগ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালকের কথায়। আমার মতামত তো আমি অলরেডি বলে ফেলেছি আর কি, এটা হলো তাদেরই এখতিয়ার। হ্যাঁ, এটি তো আসলে সত্য নয়। আমি তো আপনাকে একদম এক্সপ্লেন করে বুঝাই দিলাম যে এটা একটি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। দক্ষিণের চেয়েও নাজুক উত্তর সিটির চিত্র। পুরো এলাকা ঘুরেও কোনো লাইব্রেরির সন্ধান মেলেনি। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এখানে একটি পাঠাগারেরও অস্তিত্ব নেই। অথচ গ্রন্থাগার খাতে চলতি অর্থ বছরে প্রায় 2.25 কোটি সহ শেষ 10 বছরে বরাদ্দ দেওয়া হয় 19 কোটি টাকার বেশি।
তো এখন এটাই তো আমাদের সঠিক জবাবদিহিতার অভাবেই পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তার মতে উন্নয়ন নয়, বাজেট খরচ করাই প্রধান উদ্দেশ্য, যাতে আদতে তছরূপ হচ্ছে রাষ্ট্র ও জনগণের সম্পদ। অর্থাৎ সিটি কর্পোরেশন যখন দায়হীন দায়িত্ব পালন করে কিংবা এই জবাবদিহিতার ক্ষেত্রে যখন যথেষ্ট ঘাটতি থাকে এবং এই ঘাটতির মধ্য দিয়ে পাঠাগারকে টিকিয়ে রেখে বাজেট যে অন্যায়ভাবে কিংবা নিয়ম বহির্ভূতভাবে যে খরচ করার যে অবস্থাগুলো দাঁড়িয়েছে, এক্ষেত্রে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা দরকার। আসলে পাঠাগারকে ধরে রেখে সেখান থেকে বাজেট জোচ্চুরি করা অথবা বাজেট আত্মসাৎ করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের মুঠোফোন আসক্তি, পাঠে অনভ্যাস ও পাঠক খরার উদাহরণ দিলেও বাজেটের যথাযথ ব্যয়ের ব্যর্থতা বা দায়িত্বে অবহেলার দায় কি এড়াতে পারে সিটি কর্পোরেশন? অভিজিৎ শান্ত, এখন, ঢাকা। গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি চালের বাজার। ভরা মৌসুমেও বেশি দামে চাল কিনছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন দাম বাড়ার পেছনে রয়েছে বড় মজুতদাররা। তদারকি বাড়ানোর দাবি জানিয়ে ক্রেতারা বলছেন ব্যবস্থা না নিলে সামনে আরও বাড়বে চালের দাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর চালের বাজারের পরিস্থিতি জানাবেন মাঝারি মন। আব্দুল আওয়াল তালুকদার 2 যুগেরও বেশি সময় ধরে করছেন চাল বিক্রি। চড়াই উতরাই পেরিয়ে নানা অভিজ্ঞতা নেয়া এই চাল ব্যবসায়ী বলছেন বাজারের অস্থিরতার পেছনে আছে অবৈধ মজুত। প্রতিটা চালের দামে মনে করেন কেজিতে 3-4 টাকা করে বাড়ছে, আর মিনিকেটটা বাড়ছে মনে করেন 7 থেকে 8 টাকা। এটা আসলে মেলাদের সিন্ডিকেট এবং তাদের কৃত্রিম সংকট দেখায় তারা আসলে এই মনে করেন 1 সপ্তাহের মধ্যে মনে করেন ভোক্তা দেখতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ আরও বাজার ঘুরে দেখা যায় ঈদের পর থেকেই গত 3 সপ্তাহ ধরে বাড়তি চালের দর। পাইকারি পর্যায়ে মানভেদে ঈদুল আজহার আগে 70 থেকে 72 টাকায় বিক্রি হওয়া মিনিকেট এখন 78 থেকে 80 টাকা। 53 থেকে 54 টাকার 28 চাল 56 থেকে 60 টাকা, আর নাজিরশাইল 75 থেকে 78 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত। পাইকারি মূল্যের চেয়ে 2 থেকে 5 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ঈদের আগে ধানের দাম কম থাকার সুবাদে বড় বড় কোম্পানিগুলো মাত্রাতিরিক্ত চাল মজুত করেছে অভিযোগ করে বিক্রেতারা বলছেন চাল বাজারের এই অস্থিরতার কারিগর সিন্ডিকেট চক্র। মিনিকেট হয়েছে 78 হইতে 80 টাকা, তারপরে 28 হয়েছে 58 থেকে 60 টাকা, তাহলে নাজির হইলো 80 থেকে 82 টাকা। এখন আপনি ডিপেন্ড করে দেখেন কোনটা কত টাকা বাড়ছে। আমাদের মধ্যে স্বচ্ছতা আসা দরকার, মানুষের মধ্যে সচেতনতা থাকা দরকার, মজুতদারি কমানো দরকার। ভরা মৌসুমেই চালের দাম বৃদ্ধি হওয়ায় দুশ্চিন্তার কথা জানিয়ে ক্রেতারা বলছেন কার্যকরী তদারকি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সামনে আরও বাড়বে চালের দাম। যেন বড় বড় কোম্পানি করে এটা চাপ সৃষ্টি করবো, হঠাৎ করে 9 টাকা 10 টাকা কিভাবে বাড়া মিনিকেট চালের দাম বাড়তে পারে, 1-2 টাকা আরামসে বাড়াও। সিজন টাইমে দাম বেশি, সামনে হয়তোবা সিজনের টাইম শেষ হলে আরও দাম বেশি তো হবে মনে হচ্ছে, সেখানে তো দেখা যায় আমাদের জন্য খুব সমস্যা। গত মে মাসের শুরুতে বাজারে বোরো ধানের চাল আসার পর কমতে দেখা গিয়েছিল চালের দাম। মাঝার ইমন, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও বাড়তি চালের দর। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়ার পৌর চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, চালের মজুত কারা করছেন, এর বিরুদ্ধে ব্যবস্থার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। শম্পা, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর চাল বাজারে। এখানে কিন্তু সব ধরনের চালের যে দাম সেটি কিন্তু কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে, এবং আমি এই বাজারে একটু আগেও আপনাদের ধরেছি এবং সকাল থেকে এই বাজারে রয়েছি। এই বাজারে যে বাসমতি যে চালটি সেটি বিক্রয় হচ্ছে 94 টাকা কেজি, এবং যে মিনিকেট সেটি 78 টাকা কেজি, এবং যে কাজললতা সেটি বিক্রয় হচ্ছে 68 টাকা কেজি, এবং 28 যে চালটি সেটি বিক্রয় হচ্ছে 58 টাকা কেজি। মূলত সব ধরনের চালের দাম বেড়েছে। আমি এই নিয়ে
একটু আগেও কথা বলেছি, যারা মিলাররা রয়েছে মিলারদের সাথে কথা হয়েছে, মিলাররা বলছেন যে মিলাররা বলছেন যে পরিবহন খরচ এবং যে ধানের দাম বৃদ্ধির কারণে কিন্তু চালের দাম বেড়েছে। তবে আমি এই নিয়ে যারা সাধারণ ক্রেতারা সাথে কথা বলছেন, ক্রেতারা বলছেন যে ভরা একটি মৌসুম, এই মৌসুমে চালের যে এখন যদি এরকম যে দাম যদি বৃদ্ধি করা হয়, এতে কিন্তু তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এছাড়া অন্যদিকে আমি কৃষক পর্যায়ে কিন্তু কথা বলেছি, কৃষকরা বলছেন যে ধানের দাম কিন্তু আসলে যে বাড়ে নাই এবং ধানের দাম কিন্তু তারা এখন 1250 থেকে 1300 টাকায় কিন্তু তারা ধানের দাম বিক্রয় করছেন জাত ভেদে। এছাড়া একটু আমি এই নিয়ে কথা বলেছি যে কুষ্টিয়ার যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি একটু আগে, তিনি বলছেন যে চালের দামের যে সিন্ডিকেট যেন না থাকে বাজারে, সেটি নিয়ে তারা কিন্তু সবসময় তারা কাজ করছেন এবং এতে তারা প্রশাসনের যে তারা কিন্তু কাজ করতে কিন্তু তারা কিন্তু নির্দেশনা দিয়েছেন। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে বাজার মনিটরিং কর্মকর্তা সুজাতা আহমেদ খানের সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু তিনি বাজার মনিটরিংয়ের যে কাজটি সেটি তিনি করছেন। তবে বাস্তব চিত্র কিন্তু আমি সকাল থেকেই ঘুরেছি এই বাজারে, আমার চোখে আসলে পড়েনি মনিটরিংয়ের যে বিষয়টি। তবে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। শম্পা। রাজধানীর বাইরেও চালের দাম বাড়তে সেই খবর জানাচ্ছিলেন মেজবাউদ্দিন পলাশ। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলার বাজারে চড়া মাছ মাংসের দাম, এতে হিমশিম অবস্থা বাজারে আসা ক্রেতাদের। সপ্তাহ ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়, আর সোনালী 20 টাকা বেড়ে মিলছে 320 টাকায়। এছাড়া সরবরাহ বাড়ায় গাজীপুরে পাইকারি বাজারে কমেছে ডিমের দাম। তবে এর প্রভাব নেই খুচরায়। পাইকারি আর খুচরায় দামের পার্থক্য প্রতি হালিতে 7 টাকা পর্যন্ত। পাইকারি আড়তে লাল ডিম প্রতি হালি 33 টাকা আর সাদা ডিমের হালি 28 টাকা। অথচ খুচরা বাজারে সেই একই ডিম বিক্রি হচ্ছে যথাক্রমে 40 এবং 35 টাকায়। অন্যদিকে সিলেটে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সরবরাহ কম থাকায় প্রকারভেদে দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। বেশি দামে ইলিশ, কাতলা, রুই, পাবদা, কই এবং চিংড়ি বিক্রি হচ্ছে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও 4 তারিখ, 5 তারিখ, 4 তারিখ শহীদ মিনারে, 3 তারিখ শহীদ মিনারে, শাহবাগে এবং 5 তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে। এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই, শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আট আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করলে বেহাত বিপ্লব দিবস পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকালে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, সরকার 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। জুলাইয়ের 1 তারিখের মধ্যে এই সনদের দাবিতে লাল মার্চ ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান বলেন, সরকার শুধু রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে সংস্কার কাজ এগোতে চায়, এতে জনগণের মত প্রতিষ্ঠা হবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্তহীনতার ইতি টানতে গণভোট করে সংস্কার প্রস্তাবের বাস্তবিক রূপ দিতে হবে।
36শে জুলাইয়ের পরে মানে 5ই আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব। হবিগঞ্জের বাহুবলে স্কুল ভবন নির্মাণে অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের মাত্র 3 দিনে ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর বলছে, নকশা বহির্ভূত নির্মাণ এবং ত্রুটির বিষয়ে আগেই চিঠি দেওয়া হয়েছিল ঠিকাদারকে। কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের বাহুবল উপজেলার খাগাউড়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় চলছে নতুন স্কুল ভবন নির্মাণ কাজ। তবে কাজ চলার মধ্যেই ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি, খুলে পড়ছে পিলারের ঢালাই। ভবনের নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে স্কুল ভবন নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শেখ সেলিম। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটিও হয়েছে। সিঁড়ি দইটা নিজে নিজেই ফরিয়ে গেছে। কাজটা করা হয়েছে, কাজটার আমাদের সব জালিয়াতি। সিমেন্টের বাগ একবারে কম, রড বড় দিয়ে বানছে, এটা 2 নম্বরই, সব 2 নম্বরই। একটা কলমে 5 থেকে 6 ফুটের ভিতরে কোনো একটা রিং নাই। যদি 5 থেকে 6 ফুটের ভিতরে একটা রিং থাকে না, তাহলে এই বিল্ডিং দিয়া আমরা কতটুকু নিরাপত্তা থাকতে পারি। এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শনেও ধরা পড়েছে অনিয়মের চিত্র। ডিজাইন বহির্ভূত নির্মাণ ও অনিয়মের বিষয়ে গেল 22 জুনেই ঠিকাদারকে চিঠি দেওয়া হয়। একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে, সেটা ঢালাই করছিল। তো করার পরবর্তী দেখি যে সিঁড়িটার আপনার যে ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন আসে সেই অনুযায়ী আমার হয় নাই। সেক্ষেত্রে আমি যাই ঠিকাদারকে চিঠি করে দিই যে আপনি এটা ভেঙে পুনরায় ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক করেন। সেই কারণে আমরা চিঠি দিয়ে দিছি। কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষার চৌধুরী। তার দাবি, একটি ধাপ কম হওয়ায় ধসে পড়েছে সিঁড়িটি। সিঁড়ির ধাপ যতগুলো থাকার দরকার, সিঁড়ির ধাপ একটি কম হওয়াতে স্পেসিফিক ডিজাইন বহির্ভূত হয়েছে। ভুল মানুষেরই হয়, এমনিতেই এটা ভাঙে ফেলার কথা ছিল। শিশুদের জন্য নির্মিত এই বিদ্যালয় ভবন কতটা নিরাপদ, সেই প্রশ্ন স্থানীয়দের। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো পরিকল্পনা করেনি ইরান। আগামী সপ্তাহে বৈঠকের ঘোষণা দেয়া ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে মার্কিন সিনেট সহ হোয়াইট হাউস এবং পেন্টাগন। তাদের দাবি, মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ নেই। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর স্বাভাবিক হয়েছে তেহরানের জনজীবন। আরো জানাচ্ছেন তানভীর জনি। গেল 21 জুন ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা এই যাবৎকালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে অভিহিত করা হচ্ছে। 30,000 পাউন্ড ওজনের 14টি বাংকার বাস্টার বোমা ফেলা হয় স্থাপনাগুলোতে। এই অভিযানে অংশ নেয় 125টিরও বেশি মার্কিন সামরিক বিমান। তবে এত ব্যয়বহুল ও বড় অভিযানের সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। খোদ ট্রাম্প প্রশাসনেই তা নিয়ে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এবার নিজেদের সঠিক প্রমাণ করতে বাংকার বাস্টার বোমার কার্যকারিতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন, যেখানে এই বোমার সক্ষমতা ও বাস্তব চিত্র তুলে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে আদতে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর থেকেই বিতর্ক যেন থামছেই না। এদিকে ট্রাম্পের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে সিনেট সহ হোয়াইট হাউস ও পেন্টাগন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান সহ সিনেটের শতাধিক সদস্য ইরানের উপর হামলার বিষয়ে আলোচনা করেন। তাদের মতে, তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বড় আঘাত করা হয়েছে।
that is going to make America safer. হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, যুক্তরাষ্ট্রের হামলার আগে পরমাণু স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে পেন্টাগনের দাবি, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নেয়ার ব্যাপারে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। উভয়েরই দাবি, পারমাণবিক কর্মসূচিতে ব্যাপকভাবে পিছিয়ে গেছে ইরান। I'm not aware of any intelligence that I've reviewed that says things were not where they were supposed to be, moved or otherwise. এদিকে নেটো সম্মেলনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী সপ্তাহেই পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই ইরানের। রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি জানান, আলোচনার আগে তেহরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তেহরানের পাশে দাঁড়ানোর জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে ইরান। সংঘাতের পর প্রথম বিদেশ সফরে চীনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে। তানভীর জনি, এখন বিশ্ব। আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে না আসায় ইরান জুড়ে উদ্বেগের মধ্যে বুধবার প্রচার করা হয় নতুন ভিডিও বার্তা। তবে যুদ্ধবিরতিতে 2 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি কোথায় আছেন দেশটির সর্বোচ্চ নেতা। এ অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছেন, যখন জনসমক্ষে বেরিয়ে আসবেন তখন ভিন্ন এক জাতি খুঁজে পাবেন খামেনি। অনেকে এও মনে করছেন, আগের চেয়েও আরও কয়েক গুণ জোরালো ভূমিকা নিতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রাকে হুমকি মনে করে 13 জুন আক্রমণ শুরু করে ইসরায়েল। 21 জুন দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও। পাশাপাশি তেল আবিব, ওয়াশিংটন হুমকি দেয় খামেনি শাসন ব্যবস্থা পরিবর্তনের। এসবকে পাত্তা না দিয়ে ইসরায়েলকে তো বটেই, যুক্তরাষ্ট্রকেও দাঁত ভাঙা জবাব দিতে কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে 24 জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর এখনও জনসম্মুখে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সব মিলিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে তিনি, যা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। হচ্ছে খবরের শিরোনামও। ঠিক এমন সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়েছেন খামেনি। এর কিছুক্ষণ পরই রেকর্ড করা একটি ভিডিও বার্তাও সামনে আসে, যেখানে দৃঢ়কণ্ঠে খামেনি দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান। এমনকি এই যুদ্ধের মাধ্যমে তার দেশ যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন 86 বছর বয়সী এই নেতা। সশরীরে সামনে না এলেও খামেনির এই ভিডিও বার্তায় কিছুটা স্বস্তিতে ইরানের জনগণ। যুদ্ধবিরতি হলেও এখনও ষড়যন্ত্র ও হত্যা চেষ্টার শঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় বিশ্ববাসীর কৌতূহল, ঠিক কবে নাগাদ প্রকাশ্যে আসবেন ইরানের সর্বোচ্চ এই নেতা? এমন পরিস্থিতিতে বিশ্লেষণধর্মী খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে বলা হয়, যখন অথবা যদি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তখন নতুন চ্যালেঞ্জ কিংবা নতুন যুগেরও মুখোমুখি হতে পারেন খামেনি। কারণ হিসেবে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে পারমাণবিক ও সামরিক অবকাঠামোর ক্ষতি ছাড়াও অনেক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হারিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়েও। এই অবস্থায় খামেনি শাসন ব্যবস্থা কতদিন টিকতে পারবে তা অনুমান করা কঠিন বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব। তবে এটি শেষের শুরু হতে পারে বলেও মনে করছেন তিনি। অন্যদিকে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী আনসারিও বলেছেন, এটা বেশ স্পষ্ট যে নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে ইরানে। বিশ্লেষকরা এও বলছেন যে অভ্যন্তরীণ বিরোধিতার মাধ্যমে খামেনির শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনা খুবই কম। যদি তাই হতো তাহলে টানা 40 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন না তিনি। তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ক্ষমতা ধরে রাখতে শাসক গোষ্ঠী এখন আরও বেশি জোরালো পদক্ষেপ নেবে বলেও মনে করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ এই নেতা হয়তো বয়সের দিক বিবেচনায় একজন যোগ্য উত্তরসূরি দেখে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। গেল একদিনে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে 72 জন ফিলিস্তিনি, আর অপুষ্টিতে মারা গেছে 2 শিশু। দেইর আল বালা শহরের একটি মার্কেটে ড্রোন হামলা চালিয়ে 18 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান আরও বেশ কয়েকজন। গেল 1 মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের থেকে ত্রাণ নিতে গিয়ে মারা গেছেন অন্তত 549 জন ফিলিস্তিনি।
এদিকে গাজায় প্রবেশ করতে শুরু করেছে সহায়তা ট্রাক। গেল একদিনে খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে উপত্যকাটিতে 100টি ট্রাক প্রবেশ করেছে। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এর আগে গাজা উপত্যকায় ইসরায়েল মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো কাজ করছে কিনা তা যাচাই করে দেখবে জোটটি। পঁচিশ বছরের টেস্ট পদচারণায় ক্রিকেটারদের অর্জনকে খাটো করে দেখতে নারাজ সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বাংলাদেশের বর্তমান টেস্ট টিম কম্বিনেশন ভবিষ্যতে সাফল্য পাবে বলে বিশ্বাস সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের। টেস্টের রজত জয়ন্তীতে নিজেদের অনুভূতির কথা জানালেন সাবেক দুই ক্রিকেটার। আরও জানাচ্ছেন ফারহান ইসান। 2000 সালের 26 জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। সে বছরই 10 নভেম্বর প্রথমবারের মতো ক্রিকেটের গৌরবময়ী এই ফরম্যাটে খেলে বাংলাদেশ। সময়ের পরিক্রমায় পূর্ণ হয়েছে 25 বছর। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বিসিবি আয়োজন করেছিল বিশেষ এক অনুষ্ঠানের। একই দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি, যেখানে 2000 সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটারের নাম, পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছর। সময়ের হিসেবে 25 বছর লম্বা হলেও ক্রিকেটীয় বিবেচনায় এই সময়কে দীর্ঘ মানতে নারাজ সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটে অনেক উত্থান পতনের মাঝেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা জানালেন তিনি। অন্যদের হিস্ট্রি যদি দেখা যায় 100 বছর, 80 বছর, 90 বছর, 150 বছরেরও আছে। তো সেই দিক থেকে বাংলাদেশ টিম আসলে ভালো মন্দ মিলিয়েই আসলে 25 বছর কেটেছে। যে একদম কিছু হয়নি সেটা বলা ভুল হবে, আবার একদম থেমে আছে এক জায়গাতে সেটাও বলা ভুল হবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আসলে রাইট ট্র্যাকে আছে। হ্যাঁ, 25 বছর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সবাইকে একত্রে পেয়ে আনন্দিত এক সময়কার স্টাইলিশ ওপেনার মেহরাব হোসেন অপি। সময়ের পরিক্রমায় টেস্ট ক্রিকেটে দেখছেন বেশ কিছু অর্জন। মুশফিকুর রহিম যে কিনা আপনার টেস্ট ম্যাচে তার 3টি ডাবল সেঞ্চুরি আছে, এরকম প্লেয়ারও প্রডিউস করতে পেরেছি, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাফল্য। তামিম ইকবালের লর্ডসের সেঞ্চুরির কথা আমরা ভুলে যাইনি। বাংলাদেশ প্রথম ক্রিকেটার হিসেবে তিনি লর্ডসের মাঠে সেঞ্চুরি করেছেন, এটাও বাংলাদেশের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। সাকিব আল হাসানের মতো 3 ফরম্যাটের বিশ্বের সেরা অলরাউন্ডার পেয়েছি, এটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরাট প্রাপ্তি। টেস্ট ক্রিকেটের ধারায় আমার কাছে মনে হয় যে আমরা ধারাবাহিকতার দিক থেকে আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি। 25 বছর আগের টিম বাংলাদেশ যেমন চমক জাগা নিয়েছিল, একইভাবে বর্তমান টিমকেও প্রমিজিং মানেন আব্দুর রাজ্জাক। সাকিব তামিমদের অনুপস্থিতি থাকলেও টেস্ট সেটআপ নিয়ে আশাবাদী সাবেক এই বাহাতি স্পিনার। ভালো মন্দ মিলিয়েই হবে, খারাপও থাকবে, ভালোও থাকবে। তো এবং এটা ডিপেন্ড করে জেনারেশনের উপর। কিছু কিছু জায়গাতে আরও কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, হওয়া সম্ভব। আমি শিওর যে আগামী 5 বছর পর দেখা যাবে আমাদের টিম এখন আমরা যে অবস্থাতে আছি এর থেকে আরও কিছু বেটার অবস্থাতে থাকবে টিম। ক্রিকেটের বনেদে এই ফরম্যাটে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা নেই। 25 বছরে 23 জয়ের বিপরীতে 111 ম্যাচে হার। তবে নতুন বোর্ডের অধীনে তরুণ ক্রিকেটার তৈরিতে একযোগে কাজ করবে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। একদিন এভাবে উন্মোচিত হবে বাংলাদেশের আগামী সাফল্য। ফারহান ইসান, এখন, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার। বাধা দেয় 3 শূন্যের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। নির্মাণ কাজ বন্ধ থাকায় বিআরটি প্রকল্প যেন গলার কাটা, নতুনভাবে মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের। অনিয়মে জর্জরিত রাজধানীর বেশিরভাগ পাঠাগার, বাজেট খরচই আসল উদ্দেশ্য, বরাদ্দের টাকা 9/6 অভিযোগ। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, টানা 3 সপ্তাহ বাড়তি দর। সিন্ডিকেটকে দুষছেন মিল মালিকরা, স্বস্তি কম মাছ সবজির বাজারে। এবং হত্যা চেষ্টার শঙ্কায় যুদ্ধবিরতির পরও আত্মগোপনে আয়াতুল্লাহ খামেনি, প্রকাশ্যে এসে হতে পারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।